আরে কি হলো, এত চিন্তা করছিস কেন? বউ কি তোকে আবার মেরেছে নাকি? এখনো পর্যন্ত তো মারেনি, কিন্তু মেরেই ফেলবে। কেন, এমন কি হয়েছে? আমার ঘড়িটা তোর মনে আছে? ওই সিলভার কালারেরটা? এই দেখ, 47, 57, 43, 56 ঘড়ি হবে এই লাশগুলোর কোনো একটার পাশে। আজই ঘড়িটা এনেছিলাম। আরে মরা কি দাঁড়া, তোর ভালো ঘড়ি করে চুরি করবে খুঁজতে হবে। নাকি? তুই এখানেই আমাকে আছে। খুঁজতে সাহায্য কর না। এই তো 43, এটাও এনেছিলাম। ঘড়িটা যদি না পাই, বউ পুরো বাঁশ করে দেবে। এটা হলো 44 নম্বর। আরে থাকবে থাকবে, আগে দেখ। 49 কোথায় গেল আমার সেই এই, ঘড়ি? এইখানেই থাকবে। 57, হ্যাঁ এটাও নিয়ে এসেছিলাম। এটাও তো আমি এনেছিলাম। নেই রে ভাই এখানে। ঘড়িটা পাওয়া কিন্তু ভীষণ দরকার। এই লাশটাকে আনিস কিন্তু তুই। 56, হ্যাঁ এটাও দেখ এনেছিলাম, এখানে। এটাও এনেছিলাম। এই ঘড়িটা নয় তো? আরে এটাই তো, হ্যাঁ, এটাই তো সেটা। এবার এর পরে না এই ঘড়িটাকে আলমারিতে ঢুকিয়ে রাখবি। যদি জ্যান্ত মানুষের মধ্যে এটা পড়ে যায় না, তাহলে হয়ে গেল আর কি। না পেলে একেবারে হয়ে যেত। চল এখন। হ্যাঁ আমি বলছি, জোর মাচান বেঁচে গিয়েছি, চল সুপারভাইজারের সঙ্গে দেখা হ্যাঁ, করি। বউয়ের কাছে তো আর মার খেতে হবে না এখন। হ্যাঁ শোন না, কি হলো? এই স্টেশন থেকে লাশটা কোথায় চলে গেল? আরে রাখিস নি নিশ্চয়ই? আরে না না, 47, আরে আমি তো রেখেছিলাম এখানে। তোর ভালো করে মনে আছে তুই লাশ এখানে হ্যাঁ রে রেখেছিলি? বাবা, আমি বলছি 4খানা লাশ এনেছিলাম, তার মধ্যে এটাও ছিল। দেখি। আরে এই মর্গ থেকে লাশটা আবার কোথায় চলে গেল? এক কাজ করি, গিয়ে বরং সুপারভাইজার স্যারকে বলি। চল 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 চল। তোমরা কি তামাশা করছো বলো তো? লাশটা কি করে গায়েব হয়ে যেতে পারে? স্যার, পুরো মর্গ খুঁজে দেখেছি, নাম্বার 47 এর লাশ কোথাও পাওয়া যাচ্ছে না স্যার। হোয়াট ননসেন্স! একে তো তোমরা পুরোপুরি ফাঁকিবাজ, আর তারপরেও যা কাজ করো সেটাও ফাঁকিবাজি করে। তোমরা ভুল করে লাশ এদিক ওদিক কোথাও রেখে দিয়েছো। তাড়াতাড়ি গিয়ে খুঁজে আনো, যাও। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। লাশটা কার ছিল ডক্টর অনু? ওটা মুন্ডা লাশ ছিল। মুন্না? ওই বিপজ্জনক ক্রিমিনাল মুন্না যে 3 মাস আগে ধরা পড়েছিল? আগে হ্যাঁ, গতকাল সেন্ট্রাল জেলে হার্ট অ্যাটাকে ও মারা যায়। ওর বডিটা পোস্টমর্টমে যাওয়ার জন্য কথা ছিল। আপনি পোস্টমর্টম ডিপার্টমেন্টে জিজ্ঞাসা করেছেন? হতে পারে লাশটা ভুল করে পোস্টমর্টম ডিপার্টমেন্টে চলে গেছে। আমরা ওখানেও খোঁজ নিয়েছিলাম। ওনাদের বক্তব্য হলো যে ওই লাশটা ওখানেও নেই। আচ্ছা, তোমরা দুজন ছাড়া মর্গে আর কাদের ডিউটি থাকে? আর কেউ ছিল না স্যার, গত 3 বছর ধরে এই ডিউটি আমরা দুজনেই করছি স্যার। তো এটাও হতে পারে যে লাশ গায়েব করার নাটক তোমরা দুজনেই করেছো? আমার তো এটা তোমাদের দুজনের মিলিত কাজ মনে হচ্ছে। ঠিক করে বলো, লাশ কোথায় লুকিয়েছো? স্যার, এরা দুজন আমাদের খুব পুরনো ওয়ার্ড বয়েজ। আমার মনে হয় না এরা দুজন এই কাজ করতে পারে বলে। হ্যাঁ স্যার, আমরা এরকম করব কেন বলুন? লোভে পড়ে, টাকার লোভে। মর্গের বডি থেকে তোমরা বডি পার্টস বিক্রি করো? না স্যার, আমরা এরকম নোংরা কাজ করি না। স্যার আমরা গরিব নিশ্চয়ই, কিন্তু বেইমান লোক নই স্যার। তাহলে এই সিকিউরিটি গার্ডদেরকে জিজ্ঞাসা করা যাক, হয়তো ওরা কিছু দেখেছে। যখন লাশটা উধাও হয় তখন তুমি ডিউটিতে ছিলে তো? হ্যাঁ স্যার। তখন কি তুমি কোনো অচেনা লোককে হসপিটালে আসতে যেতে দেখেছো? না স্যার, হাসপাতালের কর্মচারী ছাড়া আমি আর কাউকেই যেতে দেখিনি স্যার। হতে পারে ওই সময় তুমি ঘুমিয়ে পড়েছিলে, অথবা ডিউটিতে ছিলে না। না স্যার, আমি ডিউটিতে কখনো ঘুমোই না, না আমি গেট ছেড়ে কোথাও গেছিলাম। স্যার, মুন্নার শেষ ঠিকানায় গিয়ে একবার জিজ্ঞাসা করা উচিত আমাদের। হয়তো কোনো সূত্র পাওয়া যাবে ওখানে। মর্নিং দয়া। গুড মর্নিং স্যার। হ্যাঁ, আচ্ছা দয়া, তোমার তো মুন্নার কথা কিছু জিজ্ঞেস করার ছিল, কিন্তু মুন্না তো কাল মারা গেছে। সেটা জানি স্যার, কিন্তু আপনি বোধহয় জানেন না যে মুন্নার লাশটা হসপিটাল থেকে উধাও হয়ে গেছে। এটা কিরকম করে সম্ভব? একটা মৃত লাশ মর্গ থেকে উধাও হয় কি করে? জেলা সাহেব, আমরাও এটাই জানার চেষ্টা করছি। আপনি আমাদের বলতে পারেন যে মুন্নার মৃত্যু কবে, কিভাবে হয়েছিল? গতকাল সকাল 11টায় হার্ট অ্যাটাকে। যদিও হার্ট অ্যাটাকে না মরতো, তাহলে 6 দিন বাদ ফাঁসিতে মারা যেত। একটা কথা বলুন স্যার, যখন মুন্নার হার্ট অ্যাটাকটা হয়েছিল তখন কোথায় ছিল? নিজের ছেলে যোগুর সাথে। আমার পেশার দিব্যি স্যার, আমি ঠিক জানি না মুন্না কিভাবে মারা গেল। ঠিক আছে, যতটুকু জানো সেটাই বলো, কিন্তু সত্যি বলো। ওই মুন্না আমাকে ঘোল খাওয়াচ্ছিল, বলল তুই খাওয়ার লাইনে আগে কেন দাঁড়ালি। তো সাহেব, আমার মাথাতেও চড়ে গেল, আমিও ঘুরিয়ে দুটো গালাগালি দিলাম। আচ্ছা,
আর তোমার গালাগালিতে ও আহত হলো। আর ওর হার্ট অ্যাটাক হয়ে গেল। না সাহেব, ব্যাপারটা এরম না। এরপর ঘন্টা পড়ে গেল। ওই কাল বৃহস্পতিবার ছিল না, পাথর ভাঙার দিন। তাই আমি ওকে বললাম, এখন পাথর ভাঙার টাইম হয়েছে, এই ঝগড়া টগড়া তুই পরে করিস। আরে তোর প্রবলেমটা কি? হ্যাঁ, আজ তোকে আমি শেষ করে ফেলবো। হ্যাঁ? তুই আমায় অর্ডার দিস কোন আরে সাহসে? মুন্না ভাই ছেড়ে দাও। ছাড় আমায়। আরে ছাড়ো ছাড়ো। এই তোর হয় কি বলতো, যখন তোর মাথা গরম হয়ে যায়? এই বেশি বকবক করবি না। এখন তো শুধু গলাটা ধরেছিলাম, বেশি বকবি তো টিপে দেব। এক দৃষ্টি কি দেখছিস? বেরো এখান থেকে। কি হয়েছে মুন্না তোর? আরে 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 কি স্যার হলো এদিকে আসবেন মুন্না? স্যার। এই, স্যার কিছু এই, হয়েছে স্যার। দেখো কি হলো ওর। এই মুন্না, কি হয়েছে ওর? দেখুন তো স্যার কি হলো। তাড়াতাড়ি খোলো, মুন্না, তাড়াতাড়ি খোলো তালা। মুন্না কি হলো তোর? মুন্না মুন্না মুন্না, মুন্না, এই, কি হয়েছে তোমার? মুন্না, মুন্না কিছু বল কি না। হয়েছে? মুন্না, মুন্না সাহেব এসে গেছেন। মুন্না, জেলার সাহেব, ও মারা গিয়েছে, হয়তো হার্ট অ্যাটাকের জন্য। ডাক্তারবাবু, আপনি কি নিশ্চিত যে মুন্নার মৃত্যুটা হার্ট অ্যাটাকেই হয়েছে? অফকোর্স, আমি মিথ্যা কেন বলবো? আপনারা চাইলে এই রিপোর্টটা অন্য ডক্টরকে দিয়েও চেক করাতে পারেন স্যার। না না, এই রিপোর্টটাকে আবার চেক করতে গেলে আমাদের মুন্নাকে দ্বিতীয়বার বাঁচাতে হবে, আবার ওর হার্ট অ্যাটাক হওয়াতে হবে, আর সেটা খুবই অসম্ভব ডক্টর। আপনি আমাকে সন্দেহ করছেন? আমরা আপনার উপরে না, আপনার উপরেও সন্দেহ করছি। আর যতক্ষণ আমরা সান্ত্বনা পাচ্ছি না, আপনি সন্দেহের মধ্যেই থাকবেন। আচ্ছা, মুন্নার কি এর আগে এরকম কোনো সমস্যা হয়েছিল? না, ওর ব্লাড প্রেশারটা একটু হাই থাকতো। হ্যাঁ, কিছুদিন আগে যখন আমি ওর ব্লাড প্রেশার চেক করছিলাম, ও কিছু অদ্ভুত কথাবার্তা বলছিল আমার সাথে। কি কথা? ও বলছিল যে ও মারা যাবে, তারপরেও ও ফিরে আসবে। মরে গিয়ে ফিরে আসবে মানে? মুন্নার 3টে লোকের ওপর খুব রাগ ছিল, তাই ও মাঝে মাঝে বলতো যে মরার পর প্রতিশোধ নেওয়ার জন্য ও আবার ফিরে আসবে। কিসের প্রতিশোধ? আর এই তিনজন বা কারা? প্রণব, দিলীপ আর হিতেশ এই ছোটখাটো চুরি চামারি করতো। ওদের সাহায্যে আমরা মুন্নাকে ধরেছিলাম। ও, তো সেই জন্যই মুন্না এই তিনজনকে মারতে চাইতো। স্যার, হতে পারে যে মুন্নার কোনো আত্মীয় ওর ইচ্ছাটাকে পূর্ণ করার চক্রান্ত করছে। মুন্নার পৃথিবীতে কেউ ছিল না, না সংসার না আত্মীয় স্বজন, ও একলা ছিল। জেলা সাহেব, আমাদের দিলীপ, প্রণব আর হিতেশ এই তিনজনের ফোন নাম্বার আর অ্যাড্রেসটা দরকার। প্রণব, দিলীপ আর হিতেশ এই তিনজনকে ফোন করে বলে দিয়েছো তো যে আমরা দেখা করতে যাচ্ছি? হ্যাঁ স্যার, দিলীপ আর হিতেশের সঙ্গে কথা হয়ে গেছে। ওরা মুম্বাইয়ের বাইরে আছে। দিলীপ আগামীকাল রাতে ফিরছে। আচ্ছা পুরবী, এই হিতেশ কবে ফিরছে? স্যার, হিতেশ নিজের কাজ শেষ হলেই ফিরে আসবে। কিন্তু স্যার, প্রণব আমার ফোন তুলছে না। আমি ওকে মেসেজ করেছিলাম কিন্তু কোনো জবাব আসেনি। প্রণব আদৌ ফোন তুলছে না? দরজা খোলা দেখছি। স্যার, এই দেখুন স্যার, এই তো প্রণব। গুলি কপালে লেগেছে, এ ফোঁড়ো হয়ে গেছে গুলি। যে দরজাটা খুলতে গেছে, খুনি একেবারে কপালে গুলি করে দিয়েছে, আর তারপর পালিয়েও গেছে। দেখো খুঁজে এখানে কিছু পাও কিনা। স্যার, তার মানে মোহন যা বলেছে সেটা সত্যি হয়েছে। মরার পরেও লোকটা প্রতিশোধ নিয়েছে। না না পুরবী, এটা কি করে সম্ভব? এ নিশ্চয়ই অন্য কেউ যে মুন্নার হয়ে বদলা নিচ্ছে। স্যার, উপরে সব জায়গা দেখে নিয়েছি, কোথাও কিচ্ছু নেই। মনে হয় এই লোকটা একাই থাকতো।
স্যার স্যার এই দেখুন, এর হাত থেকে এই কাপড়ের টুকরোটা পেলাম। স্যার হতে পারে প্রণব আর এই লোকটার মধ্যে ধস্তাধস্তি হয়েছে, আর ঠিক সেই সময় এই কাপড়ের টুকরোটা ওর হাতে এসে গেছে। সচিন, শুধু হাতাহাতি নয়, এই দেখো এর নখেও কিছু লেগে আছে। মনে হচ্ছে খুনিকে আঁচড়েও দিয়েছিল। স্যার সেটা আমরা কিভাবে জানতে পারবো? সে তো ডক্টর সালুকেই বলে দেবেন। সালুকে অন্য মানুষকে কেন? হ্যাঁ, অন্য মনস্ক নয়, আমি চিন্তিত, আমি কনফিউজড। সালুকে স্যার, যদি আপনি কনফিউজ হয়ে যান তাহলে আমাদের তো ফিউজই উড়ে যাবে। কি হয়েছে আমাকে বলো, প্রবলেমটা কি? প্রবলেমটা কি? প্রবলেমটা এই বস, যে দরজায় আর ডোর বেলে যে আঙুলের ছাপটা পাওয়া গেছে সেটা মুন্নার আঙুলের ছাপের সঙ্গে মিলে যাচ্ছে। কি? তাহলে মুন্না কি প্রণবকে গুলি করেছে? কিন্তু মুন্না তো মারা গেছে সালুকে। সেইটাই তো। মরে যাওয়া মানুষের আত্মা তাদের অতৃপ্ত বাসনার জন্য আবার ফিরে ফিরে আসে। চুপ করো। স্যার এটাও তো হতে পারে যে খুনি মুন্নার ফিঙ্গারপ্রিন্টসের নকল দরজা আর ডোরবেলে ছেড়ে গেছে। না না, সেটা হতে পারে না। না কেন? দেখো সালুকে, এটা সম্ভব, এটা কিন্তু সম্ভব। কিন্তু তুমি যেটা বলছো না, যে একটা চলমান লাশ কারোর ওপর গুলি চালিয়েছে, এটা অবিশ্বাস্য। দেখো সালুকে, ভীষণ চতুর, ভীষণ চতুর যে এটা করেছে। সালুকে দয়া বলেছে যে প্রণবের আঙ্গুলের নখে কিছু পাওয়া গেছে। কি সেটা? বস, এই প্রণবের আঙুলের নখের মধ্যে কোনো মানুষের চামড়ার টুকরো আটকে ছিল। মানুষের চামড়ার টুকরো? হ্যাঁ স্যার, আর এই চামড়ার ডিএনএ মুন্নার ডিএনএ সঙ্গে ম্যাচ করে গেছে। এই চামড়ার ডিএনএ মুন্নার ডিএনএ সঙ্গে ম্যাচ করছে? হ্যাঁ স্যার। এবার বলো বস। চলো 1 মিনিটের জন্য মেনে নিচ্ছি যে শ্রেয়া যেটা বলেছে সেটা ঠিক, ফিঙ্গারপ্রিন্ট নকল হতে পারে, কিন্তু এই ডিএনএর কি? যদি প্রণবের নখের মধ্যে মুন্নার চামড়া আটকে গিয়ে থাকে তাহলে এটা তো পরিষ্কার যে প্রণব মুন্নাকে আঁচড়েছে। স্যার তার মানে মুন্না ওই সময় ওখানেই উপস্থিত ছিল? হ্যাঁ। তাহলে প্রণবের মৃত্যু মুন্নার মৃত্যুর পরে হয়েছে? হ্যাঁ, প্রণবের মৃত্যু হয়েছে 8 ঘন্টা আগে, আর মুন্না তো 24 ঘন্টা আগেই মারা গেছিল। হার্ট অ্যাটাকের কারণে মারা গেছে ও। দেখো সালুকে, এটা চক্রান্তটা কি? চক্রান্তটা কি? মুন্না যে 24 ঘন্টা আগে মারা গেছে, ও প্রণবকে খুন করেছে আর গুলি করেছে 8 ঘন্টা আগে। কিছু একটা গোলমাল আছে, কিছু একটা গোলমাল আছে। আচ্ছা, এই মুন্না যদি না মরেই থাকে তাহলে তো? কি হলো, থামলি কেন? আরে এখানে এই লাশটা কি করে এলো? আরে হ্যাঁ, এই লাশটা এলো কোথা থেকে? জানি না, আমি তো রাখিনি। দেখতো একবার কার। মুন্না, মুন্নার লাশ। মুন্নার লাশটা এখানে এলো কিভাবে? স্যার বুঝতে পারছি না, লাশ কি করে গায়েব হলো, আবার এখানে কি করে চলে এলো, এর কোনো উত্তর নেই আমাদের কাছে। একটা কাজ করো, পুরোপুরি হসপিটালের সিসিটিভি চেক করো। আর বিনীত স্যার, বাইরে গিয়ে সিকিউরিটি গার্ডদের জিজ্ঞাসা করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। জিজ্ঞেস করো ওকে, Yes, sir. ও কাউকে সন্দেহ করে কিনা। রাইট স্যার। স্যার স্যার, হ্যাঁ, না তো এর পালস চলছে আর না হার্টবিট। আচ্ছা। শরীর একেবারে ঠান্ডা হয়ে গেছে। আর স্যার এই দেখুন, এর মুখের উপরে রক্তও লেগে আছে। আর এই শার্টের কাপড়টাও স্যার ঠিক এইরকমই কাপড়ের টুকরো আমরা প্রণবের হাতের মধ্যে পেয়েছি। আর এখানে দেখুন, এর বুকের উপরে আঁচড়ের দাগও আছে।
আচ্ছা, মুন্নার লাশটা যখন এখানে এসেছিল এরকম অবস্থায় এসেছিল? না স্যার, এই পোশাকটা তো একদম ঠিকঠাক ছিল। এবারে এই রক্ত কোত্থেকে এলো আমিও বুঝতে পারছি না। সো একটা রিকোয়েস্ট আছে, এই ব্যাপারটা যদি পাবলিক না জানতে পারে তাহলে খুব ভালো হবে স্যার। আমাদের এই হসপিটালের একটা রেপুটেশন আছে তো, সো প্লিজ। বুঝলে দা, এর হসপিটালের রেপুটেশন নিয়ে খুব ভাবছে। হ্যাঁ, এখানে কিভাবে হচ্ছে কি হচ্ছে এই ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা নেই, তাই তো? স্যার সিসিটিভি ফুটেজ চেক করে নিয়েছি। এই মর্গে না তো কেউ এসেছে আর না এখান থেকে কেউ বেরিয়েছে। আর বেনিত? স্যার সিকিউরিটি গার্ডকে খুব ভালো করে জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু ও কাউকে আসা যাওয়া করতে দেখেনি। স্যার, মুন্নার লাশটাকে ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দিই তাহলে? না প্যাট্রিক, এখন নয়। এখন তো শুধু মুন্নার লাশের ওপর যে কাপড়টা দেওয়া আছে সেটা, আর ওর মুখের ওপর যে রক্ত জমাট বেঁধে আছে সেগুলো ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দাও। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী মুন্নার মুখে যে রক্তটা পাওয়া গেছে সেটা প্রণবের রক্তের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। আর স্যার প্রণবের হাতে যে কাপড়ের টুকরোটা পাওয়া গেছে ওটা মুন্নার লাশের ওপর ঢাকা কাপড়ের সঙ্গে ম্যাচ করে। স্যার, প্রথমে প্রণবের নখের মধ্যে এই মুন্নার চামড়ার টুকরো পাওয়া গেছিল, আর এখন মুন্নার মুখের উপরে প্রণবের রক্ত পাওয়া গেছে। তার মানে স্যার প্রণবের খুন মুন্না করেছে? শ্রেয়া, একটা মরা মানুষ একটা জ্যান্ত মানুষকে কিভাবে খুন করতে পারে? কিভাবে একজনকে খুন করতে পারে? প্রণবকে খুন অন্য কেউ করেছে। কিচ্ছু বোঝা যাচ্ছে না স্যার, তাহলে সব করছেটা কে? কে করছে সেটা তো জানতেই পারবো, কিন্তু কেন করছে সেটা তো আমি আন্দাজ করতে পারছি। প্রণবের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য খুন করেছে ও। স্যার আরেকটা কথা একদম মাথায় ঢুকছে না, যে লোকটা মুন্নার ডেড বডির সুযোগটা নিচ্ছে, ও খুন করার পর মুন্নার ডেড বডিটা আবার মর্গে কেন নিয়ে আসছে? সেটাই তো। তাছাড়া দেখো, মুন্নার লাশ হসপিটাল থেকে বের করার সময় বা বেরোনোর সময় কেন কেউ দেখতে পায়নি? তাহলে কি হসপিটালে আরো অন্য কোনো রাস্তা আছে যেখান থেকে ওকে বাইরে বের করা হয়? স্যার, আমার পুরো সন্দেহ হচ্ছে যে এসবের মধ্যে হসপিটালের কোনো স্টাফ নিশ্চয়ই জড়িয়ে আছে স্যার। হ্যাঁ দা, হসপিটালেরই কেউ হবে, হসপিটালেরই। তাহলে কি করা যাবে স্যার? এটা কি করে জানা যাবে যে মুন্না আদৌ বেঁচে আছে না মরে গেছে? জানতে পেরে যাবো বিনীত, তাড়াতাড়ি জানতে পেরে যাব। সচিনকে মর্গের সামনে দায়িত্ব দেওয়া হয়েছে ভেতরে আসা যাওয়ার লোককে নজর রাখার জন্য, আর ফেডরিককে দিলীপের বাড়িতে পাঠানো হয়েছে। মানে মুন্নার পরবর্তী টার্গেট দিলীপ স্যার? হতে পারে। ব্যাস, এটাই এখন আমাদের দেখতে হবে যে দিলীপকে খুন করার জন্য মুন্নার ওই লাশটা হসপিটাল থেকে হেঁটে বেরোলো নাকি ভাই, এই মর্গ থেকে লাশ বেঁচে উঠে গায়েব হয়ে যাচ্ছে, আর এই সিআইডিও আমাদেরই সন্দেহ করছে। হ্যাঁ ভাই, আমি তো বলবো আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই চাকরিটা ছেড়ে দেওয়া দরকার, বুঝলি? তারপরে অন্য কোনো চাকরি বাকরির খোঁজ করতে হবে। কি ভয়ঙ্কর কাণ্ড কারখানা এখানে চলছে বলতো। ঠিকই বলছিস, হতে পারে ওই লাশ কোনোদিন আমাদের গলা টিপে ধরবে। গলা তো টিপবেই না, আর কি? ওদিকে কি দেখছিস? ওই কোণের দিকে দেখ, একটা বুড়ো মতন লোক বসে আছে। ওই কোণে বসে বসে কাঁদছে কেন রে? হ্যাঁ ভাই। স্যার দেখুন স্যার, আমার খুব ভয় করছে স্যার। ওই যখন খুশি আসতে পারে স্যার। সেটা ঠিক, এসে যেতেই পারে, যে কোনো জায়গা দিয়ে আসতে পারে। আর তার জন্য আবার দরজা কি জানালাই বা কি? কেন? মানে ভয় পাচ্ছ কেন? আমি তো আছি, বীর পুরুষ, নির্ভীক, সিআইডির সব থেকে বাহাদুর অফিসার। ভয়ের কিছু নেই, শুয়ে পড়ো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। শুয়ে পড়ো। হ্যালো স্যার। না, কোনো সমস্যা নেই, আমি তো আছি। আমি সব চেক করে নিয়েছি, দিলীপকে শুয়ে দিয়েছি, আপনিও শুয়ে পড়ুন। গুড নাইট।
কি হয়েছে কাকা? জোয়ান ছেলে মরে গেছে। ও হো 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 হো। কাকা, আমরা আপনার দুঃখটা বুঝছি, কিন্তু এখানে বসাটা তো অ্যালাউ নয়। আপনি বাড়ি চলে যান। চলে যাব ভাই, একবার আমার ছেলের শরীরটা পেয়ে যাই তারপর। কাকা দেখুন, পোস্টমর্টেম তো কালকের আগে হবে না। আপনি ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে কথা বলছেন না কেন? না ভাই, আমার কোনো ডাক্তারের সাথে কথা বলার দরকার নেই। আমাকে আমার ছেলের শরীরটা দিয়ে দাও, আমি আর কিছু চাই না। চল আমরা যাই। আমাকে আমার ছেলের শরীরটা দিয়ে দাও, আমি কোথাও যাব না। মুন্নার আত্মা। হ্যাঁ? হ্যাঁ? মরে গেছে। হ্যাঁ ফ্রেডি, সচিন স্যার, মুন্নার আত্মা এসে দিলীপকে মেরে ফেলেছে। কি বলছো ফ্রেডি? মুন্না দিলীপকে মেরে দিয়েছে? এটা কি করে হতে পারে? আমি তো মর্গের বাইরেই বসে আছি, আর এখান থেকে কেউ বেরোয়নি। না না, আমি সত্যি বলছি। আমি না নিজের চোখে মুন্নার আত্মাকে দেখেছি। ঠিক আছে, আমি দেখছি। ফ্রেডি, আমি বললাম না মুন্নার লাশ সেখানে আছে। না স্যার, আমি নিজের চোখে দেখেছি। আমি নিজের চোখে দেখেছি। এটা কি করে হতে পারে? ফ্রেডি, মুন্নার মাই গড, এ কি? এর মুখে তো টাটকা রক্ত লেগে আছে। নিশ্চয়ই এই মুন্না আবার হসপিটাল থেকে রাতে বাইরে গিয়েছিল, না হলে ওর মুখের ওপর ওই রক্তটা এলো কি করে? কিন্তু এরকম কি করে হতে পারে স্যার? আপনাদেরই তো একজন লোক সারা রাত মর্গের বাইরে বসেছিল, সেও তো মুন্নাকে বাইরে যেতে দেখেনি না। কেউ আমাদের হসপিটালের রেপুটেশন খারাপ করতে চাইছে স্যার, সেই জন্যই এইসব কিছু করছে হয়তো। আপনারা কি এটাই বলতে চাইছেন যে আমাদের অফিসের স্টাফরা মিথ্যে অভিযোগ দিচ্ছে? ঘটনাস্থলে মুন্নার নিজে উপস্থিত ছিল, এ কথাটা ওকে মিথ্যে? ওর আঙুলের ছাপ পাওয়া গেছে প্রণবের ঘরের বাইরে, আর দিলীপের বাড়ির বাইরে ফ্রেডি স্যার নিজের চোখে ওকে আসতে দেখেছে। কিন্তু একটা কথা ঠিক, সে যেই হোক না কেন, সে আপনাদেরই হসপিটালের কেউ, আর আমরা খুঁজে বের করবই লোকটা আসলে কে আর কেন করছে। স্যার, চেক করেছি আমি, এর মুখের উপর যে রক্তের ছিটে ওটা দিলীপেরই। ও, তাহলে তার মানে এই দিলীপের খুনটাও এই মুন্নাই করেছে। স্যার, এই দেখুন। কি হয়েছে? স্যার এই দেখুন, এই মুন্না মরে গেছে কিন্তু ওর সেলসগুলো আগের মতোই রয়ে গেছে। তার মানে এই ক্লিনিক্যালি মৃত নয়, তাহলে ওর বেঁচে থাকার সিমটম দেখা যাচ্ছে না কেন? আমি নিজের ক্যারিয়ারে এরকমটাকে কখনো দেখিনি। এই লোকটা মরে গেছে কিন্তু কিন্তু এই শরীরে রাইগার মর্টিস কেন সেট হয়নি? বডি পচে যাওয়া উচিত, গলে যাওয়া উচিত, সাদা হয়ে যাওয়া উচিত, কিন্তু এরকমটা কিছুই হচ্ছে না। এই মানুষটা একদম নর্মাল রয়েছে। স্যার, এরকমটা কি করে হতে পারে?
এই ব্যাপার। কি কি হয়েছে স্যার? সারেকা, এই মুন্নার ব্লাডের মধ্যে একটা অদ্ভুত ধরনের জিনিস দেখতে পাচ্ছি, যেটা নর্মালি মানুষের মধ্যে হয় না। স্যার স্যার হয়তো এই কেমিক্যালসটার জন্যই ওর সেলসগুলো বেঁচে আছে। হতে পারে, ইউ আর রাইট, হতেই পারে। এবার ওই কেমিক্যালটা কি সেটা ভালো করে জানতে হবে। আমি আসছি, ইউ ক্যারি অন। এটা কি করে হতে পারে? একটা মরা মানুষের সেলস এতটা হাইপার অ্যাক্টিভ কি করে হতে পারে? বডি বডিটা কোথায় গেল? ও গড! কিভাবে বুঝে উঠতে পারছি না দয়া যে একটা লাশ দুটো খুন করলো, সারিকার ওপর আক্রমণ করলো, আর স্যার আক্রমণ করার পরে গায়েবও হয়ে যায়। সেটাই তো। ডক্টর সারিকা অ্যাকচুয়ালি হয়েছিলটা কি? আমি ওই মাইক্রোস্কোপটায় মুন্নার ব্লাড সেলস চেক করছিলাম, তখন হঠাৎ আমি দেখলাম যে মুন্নার ডেড বডি ওখান থেকে উধাও হয়ে গেছে। আমি আমি স্ট্রেচারের আশেপাশে খুঁজছিলামই কি হঠাৎ করে আমার উপর কেউ আক্রমণ করলো। তুমি আক্রমণকারীর মুখটা দেখেছিলে? না স্যার, আর ল্যাবে ওই সময় আমি ছাড়া আর কেউ ছিল না। কিন্তু মুন্নার লাশ তো ছিল না ওখানে। মুন্নার আত্মা আমার। চুপ। কি হলো ভাই? এলাকা খুব গরম দেখছি। তোমার জন্য। আমার জন্য? আমার জন্য কেন? আমার জন্য কেন? সালুকে, তোমার ল্যাব থেকে একটা লাশ উধাও হয়ে গেছে, এরপরেও তুমি জিজ্ঞেস করছো আমার জন্য কেন? আরে ভাই, তার জন্য আমার দিকে আঙুল ওঠাচ্ছ কেন? আমি কি করলাম? শুনেছ? হসপিটালের ডাক্তার বলছে আমি কি জানি, আমাদের ফরেনসিক সার্জন বলছে আমি কি করেছি। তাহলে তুমিই বলো সালুকে, আমি কি করব? স্যার, হসপিটাল সিল করে দেব? না দা বস, আমার কাছে এর থেকে ভালো একটা আইডিয়া আছে। দেখো বস, মুন্না তো কেবল একটা বোড়ে, আসল দাবার খেলোয়াড়টা অন্য কেউ। তাহলে সালুকে আসল দাবার খেলোয়াড় কে? বলো তাড়াতাড়ি। এইটা জানার জন্য তোমাদের সিআইডি অফিসারদের মধ্যে কোনো একজনকে মুন্নার মতো মরতে হবে। কি? হ্যাঁ, আর মৃত হয়ে মর্গেও যেতে হবে। ডক্টর সালুকে, আপনি বলতে চাইছেন যে আসল খুনিকে ধরার জন্য আমাদের মধ্যে কাউকে মরতে হবে? হ্যাঁ, এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি। ইয়ার কি মরছো? প্রাণ দিতে হবে? আরে ভাই, আমাকে ভরসা করো। এত বছর ধরে আমরা একসঙ্গে রয়েছি, বিলিভ মি। আমার উপর ভরসা করলে খুনিকে তাড়াতাড়ি ধরতে পারবে। করলাম ভরসা। কি করে মারা গেল? কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট কেস ম্যাডাম, অন দ্য স্পট ডেট। লোকাল হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছে। শোনো, হ্যাঁ বডিটাকে বাইরে নিয়ে যাও। এটাকে আরেকবার পোস্টমর্টম করতে হবে। ওকে স্যার।
এখান থেকে বেরোনোর কোনো গুপ্ত পথ তো নিশ্চয়ই থাকবে। বুঝতে পারছি না মুন্না এখান থেকে বাইরে বেরোতো কি করে। আচ্ছা, তার মানে এই মর্গের দরজাটা এখানেই রয়েছে। স্যার, রাস্তা পাওয়া গেছে। স্যার, এই মুহূর্তে মর্গে যতগুলো ডেড বডি আছে প্রত্যেকের নাম আর নাম্বার আমাদের আবার চেক করতে হবে। আমার মনে হয় আমাদের কাউন্টে কোথাও একটা গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, গন্ডগোল তো আছেই, তবে বেশি চিন্তা করবেন না। হ্যাঁ, রাত পর্যন্ত হয়তো আপনাদের সবটাই ট্যালি হয়ে যাবে। হ্যাঁ, ওই সমস্ত লাশ মর্গের মধ্যে ফিরে এসে নিজে থেকে স্ট্রেচারে শুয়েও পড়তে পারে। অফিসার, আপনি কি বলতে চাইছেন কিছু বুঝতেই পারছি না। হ্যাঁ, আমরা তো আপনাদের সবকিছু বোঝাতে এলাম, কারণ এই পুরো বিষয়টাই আমরা কিন্তু বুঝতে পেরে গেছি। আমি বলেছিলাম না ডক্টর, আমরা একটা খুব দারুণ খেলা খেলেছি যেখানে সমস্ত গুটিগুলো এক জায়গায় এসেছে। কিসের ঘুঁটি? কি বলতে চাইছেন আপনারা? এটাই যে একটা ডেড বডি বেঁচে কিভাবে ওঠে। হোয়াট রাবিশ! এটা অসম্ভব। কেন অসম্ভব বলছেন ডক্টর গার্গী? কেন অসম্ভব? আপনাদের হসপিটালে যে মিরাক্কেলটা হয়েছে আমার তো সেটা দেখে মনে হয় অবশ্যই সম্ভব। হোয়াট ননসেন্স! আমরা ডাক্তাররা শুধুমাত্র সায়েন্সে বিশ্বাস করি, কোনো আজগুবি গল্পে নয়। আচ্ছা, তাহলে আমরা আপনাকে একটা চমৎকার দেখিয়েই দিচ্ছি। বিনীত, এটা কি করে হতে পারে? এটা ইম্পসিবল। এই কি করে বেঁচে যেতে পারে? এটা তো আমাদের একটা গেমের পার্ট, যে একটা মৃত মানুষ বেঁচে উঠেছে। এটা এটা অসম্ভব। এই লোকটা হয়তো মরেইনি। কিন্তু আপনি নিজে রেজিস্টারে অ্যাডমিশনের সময় লিখেছিলেন যে বিনীতকে এখানে অ্যাডমিশনের সময় মৃতই আনা হয়েছিল। গট ডেড অন অ্যারাইভিং। হ্যাঁ, কিন্তু আমি ওর নার্ভটা চেক করেছিলাম, হার্টবিটও চেক করেছিলাম, সবকিছু বন্ধ ছিল তখন। এর আবার হঠাৎ করে বেঁচে ওঠা, এটা হতেই পারে না। এটা হতে পারে। মৃত মানুষ জীবন্ত হতে পারে এই কেমিক্যালটার জন্য। রিভাল্টো, এটা আপনি কোথা থেকে পেলেন? আপনার কেবিন থেকে গার্গী দেবী, আপনার কেবিন থেকে। প্ল্যানটা তো আপনি ভালোই করেছিলেন ডক্টর গার্গী। একটা ড্রাগ দিয়ে আপনি মুন্নাকে মৃত বানাচ্ছিলেন, আর দ্বিতীয় ড্রাগে তাকে জীবিত। কিন্তু এরকম কোনো ড্রাগস নেই যেটা দিয়ে এটা করা পসিবল হয়। আছে, ইট ইজ পসিবল ডক্টর গার্গী, এটা অবশ্যই সম্ভব। আমি মুন্নার ব্লাড টেস্ট করেছিলাম, আর মুন্নার ব্লাড টেস্টে আমি ট্রাইবেলটো নামের কেমিক্যাল পেয়েছি, যে কেমিক্যালের কারণে মানুষের হার্টবিট এত কম হয়ে যায় যে তখন তাকে মৃত মনে হয়, ও নার্ভস পাওয়া যায় না। আর তার কিছু ঘন্টা বাদে ওই মৃত ব্যক্তিকে রিভাল্টো নামের কেমিক্যালটা দিয়ে দেওয়া যায়, তাহলে ওর হার্টবিট পুনরায় নর্মাল হয়ে যায়, তাকে আবার জীবিত মানুষের মতো দেখায়। আর এই ড্রাগ মুন্নাকে তুমি দিচ্ছিলে। এসব মিথ্যে কথা। আচ্ছা, এটাও কি তাহলে মিথ্যা যে 7টার সময় যখন আপনার ডিউটি শেষ হয়ে যেত তারপরও আপনি অনেক গভীর রাত পর্যন্ত হসপিটালে থাকতেন?
সে তো আমি কখনো কখনো ওভারটাইম করতাম। না 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 ডক্টর গার্গি, ওভারটাইম নয়, বরং নিজের কাজটাকে হাসিল করার চেষ্টা করেছেন মুন্নাকে হসপিটালের মর্গ থেকে বের করে। আর সেটাও এই গোপন দরজা দিয়ে, যেখান থেকে বিনীত ভেতরে এসেছে। এটা সেই গোপন দরজা, তাই না, যেটা মর্গের দিকে খোলা যায়? কি ডক্টর গার্গি? আমি মুন্নাকে ড্রাগস দিতাম আর আমি ওকে বাইরে নিয়ে যেতাম, কিন্তু এই সবকিছু আমি বাধ্য হয়ে করেছিলাম স্যার। কার হুমকিতে করেছেন? রমেশ। কোন রমেশ? আমি জানি না স্যার, আমি ওকে কখনো দেখিনি। ও সব সময় ফোনেই কথা বলতো, কিন্তু হ্যাঁ, আজ ও মুন্নাকে শান্তিনগরে বাবলি পার্কে পাঠাতে বলেছিল। স্যার, প্রণব আর দিলীপ তো মারা গেছে, তার মানে মুন্না এবার ওর 3 নম্বর শিকার হিতেশকে মারার চেষ্টা করবে স্যার। তোরা সবাই মিলে আমায় ফাঁসিয়েছিলিস না হিতেশ? তোকে মারার পর আমার বদলা সম্পূর্ণ হলো। এটা তো পুতুল। হিতেশ কোথায়? তোর পিছনে গান। তুই কি ভাবলি দিলীপ আর প্রণবের মতন তুই আমাকেও মেরে ফেলবি? তুই এটা জানিস না রে কি ওই দুজনকে আমি খুন করিয়েছি। সব আমার করা প্ল্যানই ছিল। একটা মৃত কি করে লোকদের খুন করবে। আমার সোনা মুন্না। কিন্তু এখন এই মৃত মুন্না এখন কারোর খুন করতে পারবে না। তো এই পুরো প্ল্যান তোর ছিল? হ্যাঁ, সারা প্ল্যান তো আমারই করা ছিল। জ্যান্ত মৃত আর মৃত জ্যান্ত। আমি ডক্টর গার্গিকে রমেশ হয়ে ফোন করেছিলাম, কিন্তু এখন নাটকের শেষ সিন হয়ে গেছে। ক্লাইম্যাক্সে তোকে মরতেই হবে, তাহলেই তো আমার পিকচার কমপ্লিট হবে। সরি বন্ধু। আর কারোর সাথে এমন করতে পারবি না তুই। খুব ভালো প্ল্যান বানিয়েছিলে তোমরা, কিন্তু আমরা তোমাদের প্ল্যান নষ্ট করে দিলাম। তোমরা ভুলে গিয়েছিলে যে সিআইডিরা মাটির তলায় লুকিয়ে থাকা বডির থেকেও কথা বের করতে জানে, বুঝেছো? আমার প্ল্যান ফেল হয়নি স্যার, আমি বদলা নিয়েছি স্যার। মুন্নার হাত দিয়ে প্রণব আর দিলীপ ওই দুজনকে খুন করিয়েছি। তুমি এই মুন্নাকে মারতে কেন চাইছিলে? একে ধরানোর জন্য আমারই হাত ছিল স্যার। আমি পুলিশকে ইনফরমেশন দিয়েছিলাম স্যার। যখন মুন্না জেলে ছিল তখন আমি খুব কড়া নজরে রেখেছিলাম ওকে। কেন? কেননা আমার ভয় ছিল যে মুন্না জেল থেকে বেরিয়ে সবার আগে আমাকেই খুন করবে। কিন্তু তুমি মুন্নাকে মারতে পারলে না, তুমি নিজেই ধরা পড়ে গেলে। আর তুমি এখন মুন্নাকে এটা বলে দাও যে জেলে হার্ট অ্যাটাক কি করে হলো? এক বন্ধুর সাহায্যে আমি মুন্নার খাবারে একটা ওষুধ মিশিয়ে দিয়েছিলাম, যার জন্য এর হার্টবিট অনেক কমে গিয়েছিল। আর সবাই ভেবেছিল ও মারা গেছে। কে তোমার এই সাথী? যজ্ঞু। সেই যজ্ঞু যে মুন্নার সঙ্গে জেলের মধ্যে ঝগড়া করেছিল? হ্যাঁ, আমি ওকে কিছু টাকা দিয়েছিলাম আর ও আমার কাজটা করেছে। কিন্তু প্রণব আর দিলীপকে কেন মেরেছিলে তুমি? মুন্নার টাকার জন্য। ও আমরা ভাগাভাগি করব বলে। কিন্তু ওই পুরো টাকাগুলো
নিজেই আত্মসাৎ করতে চেয়েছিলে, এই জন্য তুমি মুন্নাকে ব্যবহার করে দিলীপ আর প্রণবকে মেরে ফেললে, তাই তো? মুন্নাকে তো আগেই ফাঁসির কথা বলা হয়েছে, এবার তো তোমারও পালা ফাঁসির দড়িতে ঝোলার জন্য। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.